ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে উনি মেটিকুলাসলি এইটার পরিকল্পনাটা উনি 5 বছর আগে থেকে শুরু করেছেন, এবং এটার পিছনে ক্লিন্টন ফাউন্ডেশন আর একটা কি জরস 5,000 কোটি টাকা বাংলাদেশি 5,000 কোটি টাকা ইনভেস্ট করেছে এটাতে। এটা এমনি হয় নাই। এখন এটার সাথে ভূত আছে জড়িত আছে, যে বাইডেন প্রশাসন মনে করেন যেহেতু মোহাম্মদ ইউনূসের সাথে মনে করেন ক্লিন্টনের বউয়ের এটা খুব ভালো যোগাযোগ ছিল। আপনি তো জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের 71-এ কি ভূমিকা ছিল? না, ওনারও তো ফুল প্লেটের রাজাকার। ওনার বাবা, দাদা, ওনার ভাই, ব্রাদার সবাই। আমি ওনার একটা ভাইকে আপনি চিনতেন, ওই যে মোহাম্মদ জাহাঙ্গীর, ওই যে লিখতো আজাদি দিয়ে লিখতো সপ্তাহে প্রতি। এরা সবাই কিন্তু একদম প্রো পাকিস্তান, এরা একবারে খাই না খাই পাকিস্তান। এখন দেখেন না, এখন তো পাকিস্তান বানিয়ে ফেলছে। ওনার খাইশ ছিল এটা আবার একটা পাকিস্তান হবে, এই খাইশটা পূরণ করছে। এখন হয়তো এটা কতদিন টিকে সেটা টিকার উপর নির্ভর করে। ওনারা তো একদম মানে ধরেন উনি একবারে খাই না খাই পাকিস্তান, পুরো পাকিস্তান। এখানে কোন রকমের আপনার বিন্দু পরিমাণ চুল পরিমাণ বেশম নেই। এই বিষয়টা তো কোনদিন আগে আলোচনায় আসে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা কিছু এসেছে, গ্রামীণ ব্যাংকের সুদ বেশি, মানুষের নির্যাতন বেশি, মানুষের বিরুদ্ধে ক্ষয় বেশি, কিন্তু তার পুরো পরিবার যে আপনি বলছেন পাকিস্তানপন্থী রাজাকার, কথাটা কোনদিন শুনে আসে নাই। এখন ঘটনা হইলেও এটা হয়তো কোনো কারণে আসে নাই। এখনো কি সব মানুষ জানে? আমি তো আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমি তো তাদেরকে চিনি। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। ওনার বাবার যে সুদের ব্যবসা, ওইটাকেই উনি গ্রহণ করেছেন। ওনার বাবার নাম হলো দুলা মিয়া সওদাগর, ওনার দাদার নাম হলো নজরু মিয়া সওদাগর। ওনারা শিকারপুর ইউনিয়নের বাতুয়া ইউনিয়নের তাদের বাড়ি, বাতুয়া গ্রামে। এখন কিন্তু চট্টগ্রাম শহরে ওদের একটা বাড়ি আছে ছতলা নিরালা, ওই যে পাঁচলাইশ থানার ওদিকে। তারা সেখানে থাকতো, সেখানে বড় হয়েছে। ওনার বাবা স্বর্ণের ব্যবসায়ী। এখনো চট্টগ্রামের টেরিবাজার বক্সিরহাটে আপনার ওদের দোকানটা আছে, দুলা মিয়া সওদাগর এন্ড সন্স। ওনার কারবারি ছিল, এবং সুদের ব্যবসা কিরকম। আমার নিজের মা, আমার আম্মা 1947 সালে আমার যখন জন্ম হয়, তখন মনে করেন কোনো কারণে টাকার দরকার হয়েছিল। তখন সোনার বর্ডি ছিল 20 টাকা করে। উনি 3 ভরি ওজনের একটা স্বর্ণের মানে হাত, ওইখানে 50 টাকা না কত 30 টাকা দিয়ে বন্ধক দিয়েছিল। এটা আমার মা নিজে আমাকে বলছিল। এখন 1 বছর 1.5 বছর পর টাকা জমাইয়া যখন এটা আনতে গেছে, তখন বললো যে উনি 60 টাকা 70 টাকা এরকম নিছে। বলছে কি বলো, কি 60-70 টাকা? এটা 200 টাকা দাম। তা আমার আমা বলেছে এটা তো নতুন একটা কিনতে গেলেও তো 60 টাকা দিয়ে কিনতে পারি। তো বাস ওটা আনে নাই। এই ওনারা এসে ভাবেই চক্রবৃদ্ধি হারে সুদ, মানে 10 টাকা 1 বছরের মধ্যে 100 টাকা হয়ে যাবে। চক্রবৃদ্ধি 10 টাকার সাথে 2 টাকা জড়িত হইলো 12 টাকা, 12 টাকার সুদ। 12 টাকার সাথে তার 2 টাকা 14 টাকা হইলো 14 টাকা সুদ। 14 টাকার সাথে আর 2 টাকা 3 টাকা জড়িত হইলো 17 টাকার সুদ। এইভাবে চক্রবৃদ্ধি হারে সুদ। এই ওনার কারবারটা সেরকম। এই যে গ্রামীণ ব্যাংক পুরোটাই চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। মানুষের চালা নিয়ে যায়, গরু নিয়ে যায়, কত মানুষ যা ধরতে হচ্ছে কোনো হিসাব নেই। আর উনি তো মনে করেন ধরেন কিছু বলার ধরেন, সবাই তো জানেন উনি ওনার যে আপনার এই যে ট্যাক্স 670 কোটি টাকা, উনি প্রথম আগে সেটা মাফ করেছে। তারপর গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত তার ট্যাক্স মাফ করেছে। আপনি মানুষের একটা চক্ষুলো যত থাকে। বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালি, আপনার কাছে একটা অনুরোধ করি আজকে এই সুযোগে, আপনি যে তথ্যটা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা, দাদা সবাই পাকিস্তানপন্থী রাজাকার, এটা একটা রাজাকার পরিবার, এই অংশটা, এই বিষয়টা আপনি একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমাদেরকে বলেন। না, আমি তো এটা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলে লাভ কি? কেউ বুঝবে এটা? চট্টগ্রামের মানুষ একটু চট্টগ্রামের মানুষও তো বুঝবে, একটু বিষয়টা একটু বলুন। চট্টগ্রাম মানুষ প্রায় সবাই জানে এটা। আমি প্রত্যেকটি এতে মনে করেন এই ঘটনাটা আমি উল্লেখ করেছি, সবাই আমাকে জিজ্ঞেস করে। একটা আঞ্চলিক ভাষায় শুনি আপনার মুখে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবার, ওর দাদা, বাপ, ভাই, ওর ভাই তার
বাইরের মধ্যে উগ্র মাত্র কোন রাজনীতি তুই বলতে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ফিজিক্সের প্রফেসর আছেন সম্ভবত। তাই এছাড়া আর কোন ব্যাকরণ রাজনীতি, ব্যাকরণ পুরো পাকিস্তানি, পুরো পরিবেশ পাকিস্তানি, শুধু পুরো পরিবার গোড়াই এর পর্যন্ত ব্যাকরণ পাকিস্তান, গোড়াই এর পর্যন্ত ব্যাকরণ পাকিস্তান দেই। এখন আবার এই আর বাংলাদেশ আর রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে স্বাধীন নদী স্বাধীন বাংলাদেশে গিয়ে এখন পাকিস্তানে গিয়ে দেয়। এখন আইএসএ সৈন্য কল আইএনএ কেন পদে রংপুর মিটিং করে এই পাকিস্তানে তাই করে ইয়ান পাকিস্তান। এখন বর্তমানে বাংলাদেশে ইয়ান পূর্ব পাকিস্তান। এখন যদি খোয়ালবালা থাকে, যদি আবার আর পাকিস্তানি মুক্ত করিয়ে আবার বাংলাদেশ গরিস্তানি করলাম দেরি। এই অংশটা মানুষ, চট্টগ্রামের মানুষ তার হৃদয় স্পর্শ করবে। আরেকটা অংশ আমরা আঞ্চলিক ভাষা শুনতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, এরা একটা বাংলাদেশ বিরোধী একটা পরিবার। এই পরিবার সেই ফজলুল কাদের চৌধুরী যে লোকটা কোনোদিন ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট হতে পারে নাই, কোন নির্বাচনে জিততে পারে নাই, সেই লোকটা দাপিয়ে বেড়াচ্ছে। তার জন্য আপনার কাছে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। এই অংশটা একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আবার বলেন। আচ্ছা, না এখন ব্যাপার হলো যে আর এর নাম ফজলুল কাদের চৌধুরী, কিন্তু সংক্ষেপে ব্যাকরণ লিখতে হতো ফাঁকা চৌধুরী। ফাঁকা চৌধুরী আমরা দিয়েছিলি কিন্তু আমাদের ইত্তেফাকের তৎকালীন বার্তা সম্পাদক সিরাজউদ্দিন হোসেন লালদিঘির পার একটা মিটিং এ, মানে উনি একটা চিটাগাঙ্গের ভাষায় একটা ডাক দিয়েছিল, অশোক গুছিয়ে তুই হরে। মানে তার একজন গুন্ডা ছিল বদরপাতিতে, ওনার নাম আব্দুল শুকুর। তো ওনাকে মানে গন্ডগোল হচ্ছে আপনার মিটিং এ, আমাদের পক্ষের লোকজন হই উল্লার করছে, তখন উনি রেগে মানে ওনার ইয়ে অশোক গুছিয়ে তুই হরে। এটা তো এই ইত্তেফাকে একদম বড় হেডিং এ দিয়েছিল যে অশোক গুজ্জে তুই হরে ফকা চৌধুরী। এই ফকা ফাটে গেল। ফকা মানে ফজলুল কাদের। এখন ফজলুল কাদের চৌধুরী পুরো লেখবার হয়তো দেখা ছিল না, অথবা সিরাজউদ্দিন হোসেন খুব ইয়ে মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, উনি মনে করে লিখে দিলেন অশোক গুজ্জে তুই হরে ফকা চৌধুরী। এই ফকা চৌধুরী, এখন এই ফকা চৌধুরী মনে করুন ধরেন এই ফকা চৌধুরী এই যে যেটা বললাম আমাদের চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা আজাদী পত্রিকা, 1962 সাল থেকে মনে করুন ধরে আজাদী পত্রিকা চলতেছে। সেই পত্রিকার বার্তা সম্পাদক সাধনধর ভদ্রলোক মারা গেছেন এখন, তার হাতে উনি জামানত বাজেয়াপ্ত 210-15-20 ভোটে হারে নাই, জামানত বাজেয়াপ্ত হয়েছে 3 ভাগের 1 ভাগ ভোট পেয়েছে। ওনার মনের মধ্যে বড় বড় সেই ক্ষোভ। তারপরে উনি কোনোদিন আপনার এই এমপি বা ওই এমএনএ হতে পারেনি, সেখান থেকে অন্য কেউ হয়েছে। তারপর শেষ পর্যন্ত আচ্ছা আমি তো শুদ্ধ ভাষায় বলে ফেলতেছি, এখন এই ওতে জীবনের মধ্যে এই বোর্ডে যে 3 নম্বরে তো এর বনের মধ্যে এখন খুব আছে যে এই মালওয়ান এই দাঁড়াইয়া এই তো ওই মালওয়ান হয়তো দাঁড়াইয়া হয়তো মানে হিন্দুদেরকে দাঁড়াইয়ে ওদের দাঁড়াইয়া করার কারণে আয় জীবন এড়ে বন্য ভাই বহুত দুইও মাতিনু এইগুলো মারি সাপ করি বা আমি ব্যাকুন ওটাকে ইন্ডিয়া পাঠাই দিয়ে। তো মনে করেন উনি এই 1971 সালে সুযোগটা যখন আসলো, চট্টগ্রাম শহর, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনি এই 4 থানা মানে 45% ভোটার হিন্দু ভোটার, বড়ুয়া মিলিয়ে 50%। মনে করেন বড়ুয়াদেরকে কিছু করে নাই, বিরোধীদেরকে করতো, মানে বড়ুয়া কলরে কিছু না করে গরিব করতো, কিন্তু বড়ুয়া কলরে ওই যে চাইনে হয়ে দিয়ে খবরদার আর বড়ুয়া কলর যে করতে তো বড়ুয়া পাড়ার সামনে
আপনার সাইনবোর্ড টাকায় দিত, চাইনা বুদ্ধিস্ট, ওই ইংলিশে লেখা থাকতো চাইনা বুদ্ধিস্ট। তো সেটা থাকলে পাকিস্তানি আর্মিরা আসে, মানে দেখতো যে একটু বুদ্ধরে মারলে তো আর চীনে আর অস্ত্র দেবে না। এই জন্য বৌদ্ধ ধর্মের মানুষ আপনার আক্রান্ত হয়নি। কিন্তু ওই যে হিন্দুদেরকে, মানে হিন্দু কলরে পাকিস্তানি কল মাঝে, আর এই রাজাকার অকল, আলবদর অকল। আলবদর হলো মানে আপনার জামাতের ছাত্র ফ্রন্ট, ওরাই ছিল অক্সিলিয়ারি ফোর্স। ওরা পাকিস্তানের মানে আমাদের আর বাংলাদেশত যেদিন ক্ষতি মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু ব্যাকুল শিক্ষিত ফকল তো এটা তো ব্যাকুল কোয়ালিফাইড ফকল, শিক্ষিত ফকল, শিক্ষিত মানুষ যাতে বরবাদ হয়ে কি এটা আপেল ফোর্স হয়ে যায়। রাজাকার মারাকার তো এখন এই দিন খাবো আইস, মানে আমি 24 জন রাজাকারকে ছেড়ে দিয়েছি, রাস্তা ঠিক করে ওদেরকে ছেড়ে দিয়েছি। কারণ তখন একটা কেরানির বেতন, সরকারি কেরানি ক্লার্কের বেতন 70 টাকা, আর একজন রাজাকে 150 টাকা বেতন দিচ্ছি, এবং তাদেরকে বলে তুমি ছাগল গরু যেখানে নিয়ে যাবে, আমরা আসি। তুমি মনে করেন এখন গরিব মানুষ সে চিন্তা করছে যে মাসে 150 টাকা অনেক বড় ব্যাপার। তখন 1 টাকা দিয়ে 6 সের চাউল পাওয়া যায়। এটা হলো 1 টাকায় 6 সের, মানে 5 কেজি। সেই আমলে 150 টাকা। কি মনে হয় আপনার? আমি 1972 সালে 50 টাকা দিয়ে একটা খাসি কিনতে যে গরু সমান, মানে সেই আমলে 150 টাকা তো করবে ওরা। তো আসলে আমি যে রাজারকে গুলো ধরছিলাম এর মধ্যে 2 জন ছাড়া আর গুলো কেউ রাইফেল কি জিনিস জানা যায়, কাঁধে নিয়ে ঘুরেছে, চালাতে জানে না। তো মনে করেন ধরেন, কিন্তু আলবদর এই যে যেটা এখন শিবির, আলবদর এরা ছিল মারাত্মক। আমরা তো সব শিক্ষিত, তো এরা তো ওদের তো ব্রেন ওয়াশ করে ফেলছে। ওরাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আমাদের যত মানে বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, এদের হত্যাকাণ্ডের সাথে এরাই শুধু জড়িত। কোন বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালি রিপোর্টার হিসাবে আমি আপনাদের রাউজানের গ্রামগুলো ঘুরতে গিয়ে অবাক হয়ে দেখেছিলাম, হিন্দু বাড়িগুলা পুকুর পাড়টা ভুক্তভোগী, কোনটা সংরক্ষিত, কোনটা অরক্ষিত। সেই বধ্যভূমির দেশ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই দেশ থেকে বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালির চলে যাওয়াটাকে আপনি কি পালিয়ে যাওয়া বলবেন, না জীবন রক্ষায় সাময়িক দেশ ত্যাগ করবেন? আমি নিজেকে আমি পালিয়ে সেটা বলতে রাজি নাই। আমি অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধে জিততে হলে আপনাকে কখনো কখনো আপনার 2 কদম পিছাতে হবে, এটা ঠিক সেরকম। নেলসন ম্যান্ডেলা সেটা বলেছেন, আমি যে 7 বছর জেলে ছিলাম, বন্দী ছিলাম, এটা আমি এই প্রস্তুতির জন্য 27 বছরের প্রস্তুতি নিয়েছি। আপনার যুদ্ধের নীতি হলে সেটা আপনি যখন দেখবেন যে না আপনি শত্রুপক্ষকে আপনি ছোট করে দেখতে পারেন না, তাকে অন্যরকম ভাবে আক্রমণ করার জন্য আপনাকে 2-3 কদম পেছনে যেতে হবে, 2 দিন অপেক্ষা করতে হবে। আমাদের গেরিলার যুদ্ধ তো সেরকম। আমরা তো গেরিলার যুদ্ধ মানে কি, গেরিলার যুদ্ধ তো সামনাসামনি যুদ্ধ না, ধম করে মেরে দিলাম, মেরে ভেগে গেলাম, আমার বাঁচাটা হলো আগে। ঠিক সেরকম আমি মনে করি যে মনে করেন এখন যুদ্ধ চলতেছে, আমি স্ট্র্যাটেজিক কারণে আমাকে পিছিয়ে আসতে হয়েছে। আমি যখন সময় এবং সুযোগ পাবো, আমি অবশ্যই, আমার এখন 77 বছর বয়স চলতেছে প্লাস, আমি আশা করি আমি এই দেশ বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন করে এর আগে আমার মৃত্যু হবে না, নিশ্চিত থাকেন। কতদিন লাগতে পারে? এখন সেটা ওই যে বুড়া স্মৃতি, সেটা মনে করেন ইউনূস সাহেবের পেছনে তো ডান্ডা ছিল, লাঠি ছিল, আপনার বাইরের প্রশাসন ছিল, এখন তো সেটা নাই। এবং আমাদের ওখানে আপনার আমেরিকান গোয়েন্দারা তো মনে করেন আপনি জানেন, মানে প্রতিটি ইউনিয়নের খবর রাখে। ওই পুরো সেটটাকে এই ভদ্রলোক চেঞ্জ করতেছে। এটা শেষ হয়ে গেলে সম্ভবত মানে কিছু একটা হবে, আমি যা মনে করি। আর মোদি হলো আপনার
ডোনাল্ড যে ট্রাম্পের একেবারে ফার্স্ট বন্ধু, একনিষ্ঠ বন্ধু। আপনি দেখেছেন পৃথিবীর 1 নম্বর প্রেসিডেন্ট, 1 নম্বর দেশের 1 নম্বর প্রেসিডেন্ট, ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রীকে নিজে চেয়ার টেনে বসাইয়া আবার চেয়ার ঠেলে দেয়। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেখছেন? এই যে গতকালকে আমার কোন চ্যালেঞ্জকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছি ট্রাম্প। ট্রাম্প হলো একদম অসম্ভব, মানে সেও প্রতিহিংসা পরায়ণ। একবার যার বিরুদ্ধে তার ভিতরে ঢুকছে, ওর শেষ না করে ছাড়বে।